আবহাওয়া বেশ আর্দ্র ও উষ্ণ। হালকা বাতাস আর গাছের মিষ্টি ছায়া শরীর জুড়িয়ে দিতে যথেষ্ট। হঠাৎ কিসের যেন তীক্ষ্ণ কামড়ে শান্ত শরীর হয়ে যায় অশান্ত। এটি একটি ডুমুর গাছ, আর এই গাছটিতে অতি ব্যস্ত সময় পার করছে ছোট ছোট এই লাল পিঁপড়া। এই পিঁপড়াদের খেয়াল করুন। আমরা এদেরকে ফায়ার অ্যান্ট নামে চিনি। অত্যন্ত জ্বালাময় এদের কামড়। ঠিক কামড় নয়, এদের এই হুল। একই স্থানে একাধিকবার এমন হুল ফুটানোয় সেই জায়গা যেমন ফুলে যায়, তেমনি চুলকানি সহ সৃষ্টি হয় অসহ্যকর ব্যথার। ঠিক এইভাবেই আমাদের পরিচিত এই পিঁপড়াগুলোর কামড়ে অর্থাৎ হুল ফুটানোয় সৃষ্টি হয় এমন জ্বালা। আচ্ছা, এদের তো কোনো হুলই নেই। হুল নেই, তাহলে ওদের এই সামান্য কামড়ে এত ব্যথা হয় কিভাবে? হুল নেই, তবে ওদের রয়েছে এই শক্তিশালী ম্যান্ডিবল। ওরা এই ম্যান্ডিবলের মাধ্যমে আমাদের শরীরে কামড়ে দেয়। তবে এতে সামান্য জ্বালার অনুভূতি হলেও বেদনাদায়ক যন্ত্রণার জন্য এই কামড় কিন্তু দায়ী নয়। এতটা জ্বালাপোড়া অনুভূত হবার মূল কারণ, এরা কামড়ের সাথে সাথে সেই স্থানে স্প্রে করে ফর্মিক অ্যাসিড, আর এতেই ক্ষতস্থানটিতে শুরু হয় জ্বালাপোড়া। বলছি আমাদের অতি পরিচিত, বিশেষ করে মাছ শিকারীদের কাছে খুবই পরিচিত, বুদ্ধিমান, সুশৃঙ্খল, দক্ষ কারিগর এবং অতি সামাজিক স্বভাবের এক জাতের পিঁপড়া সম্পর্কে, যাদের নাম তাঁতি পিঁপড়া অর্থাৎ ওয়েভার অ্যান্ট বা গ্রিন অ্যান্ট। আমাদের দেশে এগুলোকে আমরা সাধারণত ডুমুর, আম, জাম বা মেহগনির মতো বড় পাতাযুক্ত গাছগুলোতে দেখতে পাই। এরা যে শুধু সামাজিক প্রাণী তাই নয়, একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে এরা অনেকে অর্থাৎ হাজার হাজার পিঁপড়া শৃঙ্খলার সাথে কাজ করে। অর্থাৎ এরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম। শুনতে সহজ মনে হলেও আমাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু খুবই কঠিন। দলগত নৃত্যে একসাথে যখন অনেক অংশগ্রহণকারী থাকে, তখন নির্দিষ্ট অঙ্গভঙ্গির জন্য যেমন গান ও বাজনার সাহায্য নেওয়া হয়, তেমনি প্রয়োজন হয় দীর্ঘ অনুশীলনের। তবে এরা হাজারে হাজারে একটি নির্দিষ্ট কাজ অতি নিবিড়ভাবে এবং নিষ্ঠার সাথে ও একই ছন্দে করে থাকে। আর এই কাজটি করতে ওদের করতে হয় এই মজাদার অঙ্গভঙ্গি। কি অদ্ভুতভাবে ঠায় দাঁড়িয়ে আছে পাতাটি আঁকড়ে ধরে। খুবই মজার এই দৃশ্যগুলো। এই কাজটি প্রথমে কোনো একজন এককভাবে শুরু করে, এরপর ওর পাশাপাশি অন্যরা এসেও যুক্ত হতে থাকে। এরা একাধিক পাতা ওদের পা ও ম্যান্ডিবলের সাহায্যে টেনে নিয়ে আসে পাতাগুলোকে জুড়বার জন্য। অনেক ক্ষেত্রেই পাতাগুলোর দূরত্ব যখন ওদের শরীরের আকার হতেও বেশি হয়, তখন ওরা নিজেরা নিজেদের আঁকড়ে ধরে দূরের পাতাগুলোকে এইভাবে কাছে আনবার জন্য পরিধি বৃদ্ধি করে থাকে। দায়িত্বশীলতা, বিশ্বস্ততা এবং নির্ভীকতার প্রতীক বলা যায় এক বাক্যে। শুধু তাই নয়, এরা কলোনিকে রক্ষা করতে নিজের প্রাণ দিতেও দ্বিধা করে না। আর এজন্যই এরা এদের কাজগুলোতে সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়। এরপর এরা এই পাতাগুলোর প্রান্ত অত্যন্ত দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ওদের পা ও ম্যান্ডিবলের সাহায্যে। তারপর পাতাগুলো নিজেদের লালা অর্থাৎ সিল্কের মাধ্যমে একসাথে জুড়ে দেয়। আচ্ছা, এরা তাহলে শুঁয়োপোকার মতো নিজেরা সিল্ক তৈরি করতে পারে না। এর পরিবর্তে এরা এই সিল্কের জন্য ব্যবহার করে ওদের লার্ভাদের। একটি পিঁপড়া ওদের একটি লার্ভাকে নিজের ম্যান্ডিবলের সাহায্যে খুবই আলতোভাবে বহন করে নিয়ে আসছে। নিবিড়ভাবে পাতাগুলো আঁকড়ে ধরে থাকা পিঁপড়াদের মাছ দিয়ে ওই লার্ভাকে আলতো চাপ দিয়ে সিল্ক বের করে জুড়ে দিচ্ছে পাতাগুলোকে। আসলে এই সিল্ক প্রাকৃতিক আঠার কাজ করছে, যা পাতাগুলোকে একত্রে খুবই শক্তভাবে আটকে দেবার জন্য ওরা ব্যবহার করে। তবে এর জন্য কিন্তু লার্ভাগুলোর কোনো ক্ষতি হয় না। ওরা ঠিকই নিজেদের পিউপাতে রূপান্তরিত করে পূর্ণবয়স্ক পিঁপড়াতে পরিবর্তিত হয়ে যায়।
এই পিঁপড়াগুলো নিজেদের প্রয়োজনে একই গাছে এই ধরনের একাধিক বাসা তৈরি করে থাকে। বাসা তৈরির কাজ শেষ করবার পর প্রয়োজন পড়ে রানী পিঁপড়াদের। ওদের এক একটি বাসা এই রানী পিঁপড়ার অবর্তমানে টিকে থাকতে পারে না, অর্থাৎ ওদের বাসার মূল শক্তি হলো এই রানী পিঁপড়া। তবে রানী সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বেসর্বা হলেও এরা কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারে না। রানীকে সকলে মিলে এত যত্ন করে শুধুমাত্র প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদনের জন্য। তার অর্থ হলো তার পাশে যত কর্মীদের আমরা দেখি তারা আসলে ওই রানী পিঁপড়ারই সন্তান। এই রানী পিঁপড়া থাকে কক্ষের সবচেয়ে নিরাপদ স্থানে, যার ফলে সকল কর্মীদের সঙ্গে রানীর সরাসরি কোনো যোগাযোগ থাকে না। তারপরও কর্মীরা রানীর উপস্থিতি সম্পর্কে সব সময় সজাগ থাকে। যাই হোক, রানী পিঁপড়া পুরুষ পিঁপড়াদের সাথে মেটিংয়ের পর ডিম দেবার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে রানীর সাথে মেটিংয়ের পর পুরুষগুলো মৌমাছির পুরুষদের মতোই মৃত্যুবরণ করে। রানী পিঁপড়ারা এভাবে একবার মেটিংয়ের পর আর তাদের মেটিং করার প্রয়োজন পড়ে না। তাহলে রানী পরবর্তীতে শুক্রাণু পায় কিভাবে? আসলে রানীরা স্পার্মাথেকা নামক পেটে অবস্থিত একটি থলিতে ওদের অর্জিত সকল শুক্রাণু জমা করে রাখতে পারে এবং প্রয়োজনে পরবর্তীতে এটি ব্যবহার করে। এরা যে কোনো প্রকার প্রাণী এবং বিভিন্ন পতঙ্গের অনুপ্রবেশে বাধা প্রদানে বেশ কার্যকর। আবার ফলনের জন্য ক্ষতিকর পোকামাকড় এদের খাদ্য, আর সে কারণে গাছপালার ক্ষেত্রে ক্ষতিকর পোকামাকড় হতে রক্ষা পাবার জন্য প্রাকৃতিক জৈব নিয়ন্ত্রক হিসাবে এগুলোকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাচীনকালেও এই পিঁপড়াগুলো এ ধরনের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো। অনেক গবেষণায় দেখা গেছে যে এগুলোর বাসা যে সকল গাছে রয়েছে সেসব গাছের ফলনও বৃদ্ধি পেয়েছে। যেমন আম গাছে এদের যদি বাসা থাকে তবে আমের ফলন অনেকাংশেই বৃদ্ধি পায়। এক কথায় কৃষিক্ষেত্রে এই পিঁপড়া প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে, যা আমাদের অর্গানিক খাদ্যের যেমন যোগান দেয় তেমনি বিভিন্ন দুরারোগ্য রোগ হতেও রক্ষা পাওয়া যায়। সে কারণে উন্নত দেশগুলোতে এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আবার আফ্রিকা সহ এশিয়ার বিভিন্ন দেশেও ওদের সাহায্যে অর্গানিক ফল উৎপাদনে উৎসাহ যোগানো হচ্ছে। তাছাড়া এগুলোকে অনেক ক্ষেত্রে ট্র্যাডিশনাল ঔষধ তৈরিতেও ব্যবহার করা হয়। আবার এগুলো অনেক প্রাণীর জন্য পুষ্টিকর একটি খাবার, মানুষের জন্য। সব মিলিয়ে এরা বিভিন্ন পোকামাকড়ের অধিক বৃদ্ধি নিয়ন্ত্রণের মাধ্যমে যেমন একটি ভারসাম্য রক্ষা করে, তেমনি অনেক প্রাণীর পুষ্টি সরবরাহের মাধ্যমে তাদের টিকিয়ে রাখতে পারে। অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এদের রয়েছে ব্যাপক ভূমিকা। তবে মানুষের নজর যদি এড়িয়ে যেতে পারে তবেই তা সম্ভব। আজকাল মাছ শিকারে এদের ব্যাপক ব্যবহার এগুলোকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে গেছে। প্রাকৃতিক সুরক্ষাগুলো আজ যেমন ধ্বংসের মুখে, তেমনি এদের অবর্তমানে বিভিন্ন ক্ষতিকর কীটনাশকের প্রভাব প্রকৃতি ও আমাদের নিজেদের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠছে। এখনই যদি আমরা আমাদের চারপাশের পরিবেশকে রক্ষা না করতে পারি তবে ভবিষ্যতে নিশ্চিত হুমকির মুখে পড়তে হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এ ধরনের বিভিন্ন তথ্যমূলক ভিডিও এবং ভেষজ উদ্ভিদ ও তাদের ব্যবহার সম্পর্কে জানতে পিপিসি ফাইন্ডিং স্টুডিওর সাথে থাকুন।